স্বপ্নধারা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার হাসপাতাল। এই মুহূর্তে আসলে রাজনীতিতে যে আলোচনা করি না করি, এই নির্বাচনের কাছে গিয়ে সব আটকে যাচ্ছে এবং এই যখন পরিস্থিতি, নির্বাচন নিয়ে এত আলোচনা, নির্বাচন নিয়ে এত উত্তাপ, তখন আগামীকাল বিকেল 4টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন এবং সেখানে এই সংস্কারের বিষয়গুলো রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারে কিনা সেটি বিষয় নিয়ে আলোচনা হবে এবং প্রত্যাশা করা হচ্ছে যে এই আলোচনার পর থেকে জুলাই চার্টার বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা আসবে, আমার একটা ধারণা করা হচ্ছে। তো এই যখন পরিস্থিতির নির্বাচন, তখন আমরা আসলে এই একটু আলোচনার বিষয়টা দিয়েছি যে নির্বাচন নিয়ে বিরোধ মিটবে কীভাবে, এই নিয়ে আলোচনা করতে চাই। দুজন আলোচক আছেন, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন শওকত মাহমুদ, তিনি মহাসচিব জনতা পার্টি বাংলাদেশ, এবং আছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, তিনি আন্তর্জাতিক সম্পাদক বিএনপি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যেটা বলছিলাম যে আগামীকাল বিকাল 4টায় বিভিন্ন সবগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা সংস্কার প্রক্রিয়ার সাথে জড়িত আছে তাদের নিয়ে প্রধান উপদেষ্টা বসবেন এবং একটা আশা করা হচ্ছে যে একটা সবাই ঐক্যমত্যে পৌঁছানো যাবে এবং এটার পর একটা জুলাই চার্টার ঘোষণা করা সম্ভব হবে। এই যখন পরিস্থিতি, তখন আমি একটু অ্যাড করি যে গত 24শে মে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা আলোচনা হয়েছিল। সেখানে বিএনপি নির্বাচনী রোডম্যাপ ছাড়াও ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারের থাকা 2 উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বাদ দেওয়ার দাবি করেছিল, কিন্তু সেই দাবির ব্যাপারে সরকার এখনও কোনো পদক্ষেপ নেয়নি। পরিস্থিতি এমন যখন প্রেক্ষাপট, তখন আসলে এই যে আগামীকালের যে বৈঠকটি হবে বা সংলাপ শুরু হবে, সেটি আসলে সফল হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? ধন্যবাদ আপনাকে। মূলত দুটো বিষয় আছে, যেমন আগামীকালকের মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসবেন, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা তো ঐক্যের কথা বলি, মতানৈক্য কোথায়? ঐক্য হয়েছে কোন কোন বিষয়ে? কারণ আপনার জাতীয় ঐকমত্য কমিশন যেটা গঠন করা হয়েছেন, তারা সবগুলো রাজনৈতিক দল থেকে আপনার প্রস্তাব নিয়েছেন, তাদের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আপনার প্রস্তাব দিয়েছেন, কিন্তু কোথায় কোথায় ঐক্য হয়েছে, কোথায় কোথায় মতানৈক্য, পার্থক্যটা কোথায়, এটা কিন্তু এখনও জাতিকে কেউ প্রকাশ করেননি। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে জাতীয় ঐকমত্য কমিশনের যে সমস্ত প্রস্তাবগুলো এসছে, আমরা বিভিন্ন সময় কিন্তু দেখেছি আপনার সংবাদ মাধ্যমে, এমনকি ইলেকট্রনিক্স মিডিয়াতেও, পেপার এবং ইলেকট্রনিক্স মিডিয়া দুটোতে, প্রিন্ট মিডিয়াতে আমরা দেখেছি যে অমুক জায়গায় অমুক এটা করেছে, অমুক এটা করেননি। আমার কথা হচ্ছে যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না, এই জন্যে আপনার একটা কনসেনসাস, মানে যেখানে আমার মতৈক্য হবে সেটা নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। যেখানে দ্বিমত আছে, সব যদি একমত হয়, তাহলে তো এই দেশের নির্বাচন বা সরকারের প্রয়োজন নেই, একদল হয়ে গেল সবাই। এই অন্তর্বর্তীকালীন সরকারটাই আপনার ইনডেফিনিট পিরিয়ডের জন্য চলতে পারে। আমাদের উত্তরণটা কি? গণতন্ত্র উত্তরণের জন্য আমাদের সংগ্রামটা ছিল। আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেগুলি ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সঙ্গে অ্যাড হয়েছে কোটা বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরিকজনরা যারা আছেন, তারা সব কিছু মিলিয়ে তার একটা পরিপূর্ণতা এসছে আপনার জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে। কিন্তু মূল বিষয়টা ছিল আপনার 3টা নির্বাচন চলে গেছে, মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেনি। বাংলাদেশের সংস্কৃতিটা এমন হয়ে গেছে, জনগণের ভোটে আর কোনোদিন ক্ষমতার পরিবর্তন হবে এটা আমরা আর কখনো ভাবতে পারিনি। জুলাই আগস্টের পরিবর্তন আমাদেরকে একটা আশার আলো জাগিয়েছিল, কিন্তু এখন যে অবস্থাটা দেখছি আমরা, যে আগামী দিনে কি হবে, সামনে কি হবে, আমরা কিন্তু বুঝতে পারছি না। বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার প্রধান উপদেষ্টা বলেছেন যে বিএনপি বাদে কেউ নির্বাচন চায় না, ডিসেম্বরে চায় না। ডিসেম্বরে তো বিএনপি চায়। প্রধান উপদেষ্টা তো বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। তার মানে কি ডিসেম্বরের 1 তারিখে হতে পারে, 2 তারিখে হতে পারে, 3 তারিখ হতে পারে, ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আছে। তার মানে প্রধান উপদেষ্টার নিজের কথার মধ্যে কিন্তু ডিসেম্বরের কথাও আছে। উনি টেনে রাবারের মতো, ইলাস্টিকের মতো সেটাকে জুন পর্যন্ত নিয়েছেন, কিন্তু উনি তো ওটাকে এক্সক্লুড করেননি, ওটাকে ইনক্লুড করেই উনি বলেছেন। তার মানে কি বিএনপির সঙ্গে ওনার খুব একটা বেশি তফাৎ নেই। ওনার একটা রাবার আছে, বিএনপির রাবার নেই। বিএনপির একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে, টাইম ফ্রেমটা উনি দিয়েছেন। তো এই সব কিছু মিলিয়ে আপনার এটাকে যখন বিভিন্নভাবে ব্যাখ্যা দেয়া হয়, আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার বলেছেন, দাবি করেছেন যে 52টা রাজনৈতিক দল নির্বাচন চায়। আমরা জানি যে অনেকগুলো রাজনৈতিক দল নির্বাচন চায়, এটা 52টা নাকি 52টার কম নাকি 52টার বেশি সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে এখানে ছোট্ট করে এই যে প্রধান উপদেষ্টা বললেন যে বিএনপি ছাড়া কেউই
ডিসেম্বর উনি ইলেকশন দেশের বাইরে গিয়ে কথাটা বলেছেন। আপনারা বলছেন যে 52টি রাজনৈতিক দল নির্বাচন চায়। এরা যখন প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করতে চায়, আপনারা কি শিওর যে এরা প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বলে যে আমরা ডিসেম্বর ইলেকশন চাই, নাকি আপনাদের কাছে এক কথা বলে প্রধান উপদেষ্টার কাছে গেলে? আমি আগে একটা কথা বলি, আপনি যে কথাটা বললেন না, আপনার কথার পিঠে আমি কথাটা বলছি যে বিএনপি নির্বাচন চায় না, তাহলে এটা প্রধান উপদেষ্টা উনি মিথ্যাচার করেছেন, নির্জলা একটা মিথ্যাচার। এবং দেশের বাইরে গিয়ে উনি খুব বেশি পছন্দ করেন দেশের বাইরে গিয়ে ইন্টারন্যাশনাল প্রেস মিডিয়াকে ফেস করতে। আমাদের দেশে অনেক এই আছে, যাই হোক, কিন্তু সেখানেও তিনি যে কথাটা বলেছেন এটা সঠিক বলেননি, এটা আমাদেরকে মর্মাহত করেছে। কারণটা কি, আমি তো আগেই বলেছি যে বিএনপি ডিসেম্বরের মধ্যে চায়, উনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তার মানে ডিসেম্বরতে 31টা দিন রয়ে গেছে তো, তাই না? আর বিএনপির যৌক্তিকতাটা কি? আপনি যদি বলেন যে বিএনপির এই দাবিটা অযৌক্তিক, সেটা মানতে কষ্ট হয়। কেন কষ্ট হয়? জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ সাহেব, হাবিবুর রহমান সাহেব, জাস্টিস লতিফুর রহমান সাহেবরা 3 মাসের মধ্যে কিন্তু নির্বাচনটা করেছিলেন। অলরেডি তো সরকারের 10 মাস চলে গেছে, তিনটা নির্বাচন হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। বিএনপি যেটা দিয়েছে টাইম ফ্রেম, এখনো 2টো নির্বাচন করা যাবে। তাহলে বিএনপির দাবিটা কি অযৌক্তিক, অনৈতিক? কোন মানদণ্ডে, কোন মাপকাঠিতে আপনি বলবেন যে বিএনপি নির্বাচনটা চায় না? আসবো একটু শওকত মাহমুদ, আপনার কাছে জানতে চাইবো যে এই যে শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে সবচেয়ে বড় অভিযোগ যে তারা নির্বাচনটা ঠিকভাবে দেয়নি, নির্বাচন করতে দেয়নি, এবং এই নির্বাচন নিয়ে তারপরে এত কথা হলো, আন্দোলন হলো, আওয়ামী লীগ সরকার উৎখাত হলো, সব কিছু হলো। তারপর নতুন একটা সরকার আসলো আন্দোলনের মাধ্যমে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, 10 মাস চলে গেল, এখনও আমরা নির্বাচন নিয়ে আসলে পুরো কথাবার্তা শুরু হয়ে গেছে, নির্বাচন নিয়ে আমার সংকট আবার নির্বাচন নিয়ে শুরু হয়েছে। এই পরিস্থিতি কেন হলো, মানে এই পরিস্থিতি কীভাবে ব্যাখ্যা করবেন আপনি? দেখুন, নির্বাচন বিষয়টা আচমকা আসেনি, আগের থেকেই ছিল। যেহেতু 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি বা সরকার কারচুপি করে জোর করে ক্ষমতায় থেকে গেছে নির্বাচনের নামে, সেই কারণে মানুষের ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা তো আছেই। কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকারগুলো যেভাবে এসছে শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে, এই তত্ত্বাবধায়ক সরকার বা বর্তমান অন্তর্বর্তী সরকার কিন্তু শুধুমাত্র নির্বাচনের এজেন্ডা নিয়ে কিন্তু আসেনি। কারণ এই সরকার আসার পেছনে রয়েছে 1,500 শহীদের লাশ, কয়েক হাজার আহতের আহাজারি এবং একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার এসছে। অতএব এই সরকারের আসার আগের যে স্লোগানগুলো ছিল সেগুলোর মধ্যে ছিল যে ফ্যাসিবাদের স্থায়ী বিদায়ের জন্য একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলা। আমরা কিন্তু তখন সবাই এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। কিন্তু এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এই সরকার চাইছিল যে একটা মানে যেই পরিবর্তনগুলো প্রয়োজন সেই পরিবর্তনগুলোর জন্য একটা সাংগঠনিক একটা কাঠামো দিয়ে সে তাদের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করার তড়িঘড়ি করে সংস্কারে তারা হাত দেয়নি। এবং একই সঙ্গে এই সরকারের কিছু ব্যর্থতার বিষয়ে আলোচনা হচ্ছে, প্লাস এই সরকারে যারা প্রতিনিধি ছিলেন ছাত্রদের, তাদেরকে নিয়ে নানা ধরনের আলোচনা বিতর্ক হয়েছে। একজন রাজনীতি করার জন্য পদত্যাগ করেছেন, আরও 2 জন রয়ে গেছে। তো বিএনপির এজেন্ডাটা হচ্ছে যে নির্বাচনটা কি বিএনপি প্রাধান্য দিচ্ছে বেশি। কারণ আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, এই গণঅভ্যুত্থানের পরে আমাদের সমাজে বা রাষ্ট্রজীবনে এক ধরনের একটা অস্থিরতার শুরু হয়েছে। আপনার অসহিষ্ণুতা, আপনি বলেন মব জাস্টিসের নামে একটা উত্তেজনা জিয়ে রাখা, তারপর ঘৃণা উস্কে দেওয়া, তারপরে আপনি যদি ভারতের সমালোচনা করেন বলা হবে যে আপনি পাকিস্তানের পক্ষে আছেন, আপনি যদি সংস্কারের কথা বলেন তাহলে বলা হবে যে আপনি নির্বাচনের বিরুদ্ধে বলছেন, নির্বাচন না সংস্কার, এই ধরনের বাইনারি কতগুলো খেলা চলছে। তো এইগুলোর মধ্য দিয়ে যখন একটি রাজনৈতিক দল, মূলত বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে যে বিএনপি, তারা নির্বাচনকে দ্রুত চাচ্ছে এবং বলছে যে নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সাধন বা পরিবর্তন কোনোটাই সম্ভব হবে না, সেই কারণে নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আর আমাদের এখানে যেহেতু বিএনপি এবং জামাত ইসলামী তারা মানে কোয়ালিশন ভিত্তিক বা রাজনৈতিক নির্বাচনী গাঠবন্ধন বলেন বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা মঞ্চ, ঐক্যমঞ্চ তৈরি করে তারা রাজনীতি শুরু করেছে। বিএনপি বলছে যে জাতীয় সরকার করা হবে আমরা নির্বাচিত হলে, অতএব অনেক ছোট দল নতুন বা পুরনো যারা আছে তারা সবাই বিএনপির পিছনে হাঁটছে। আবার জামাত ইসলামী বলছে যে সব ইসলামী ভোট এক বাক্সে নেওয়ার জন্য আমি উদ্যোগ নিচ্ছি, অতএব তারাও জামাতের পিছনে হাঁটছে।
তো এই কারণে একটা রাজনৈতিক একটা দ্বন্দ্ব কিন্তু এটা প্রকাশ্য রূপ লাভ করছে। তো এই যে কোয়ালিশনের রাজনীতি করা, যেটা আগেও ছিল এখন আরও বেশি প্রবল হয়েছে, এর ফলে কিন্তু এখন কত দল নির্বাচন ডিসেম্বরে চায়, কত দল চায় না, এটা কিন্তু এখন আর কোনো, আমি মনে করি যে মুখ্য বিষয় না। এখন মুখ্য বিষয় হচ্ছে যে দুটি রাজনৈতিক দলের পিছনে যারা আছে তারা কত সংখ্যায় আছে, সেট ইজ নট ইম্পর্টেন্ট। বিএনপি কী বলবে সেটাই ইম্পর্টেন্ট, জামাত কী বলবে সেটাই ইম্পর্টেন্ট। এটাই অবস্থা দাঁড়িয়েছে। আমি যে কথাটা বলতে চাই, আগামীকাল যে বৈঠকটি হবে এটা ঐকমত্য কমিশনের বৈঠক হিসাবে আমরা ধরে নিতে পারি, কিন্তু বিগত যে বৈঠকটি হয়েছিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির, সেখানে বিএনপি কতগুলো দাবি দিয়েছে, সেই দাবিগুলো কিন্তু পূরণ হয়নি। দ্বিতীয়ত, ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়র হিসাবে ইশরাককে পদায়নের ব্যাপারে একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের সুরাহা হয়নি, বরং আপিল বিভাগ এটাকে নির্বাচন কমিশনের দিকে ঠেলে দিয়েছেন। মাঝখানে করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়েও বেশ কিছু আলোচনা হয়েছে এবং অল পলিটিক্যাল পার্টিজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানও এর বিরোধিতা করেছে। তো এইগুলোর মধ্য দিয়ে যখন আগামীকাল ডক্টর ইউনূস বৈঠকে বসবেন, প্রথমেই সম্ভবত বিএনপি তার ওই মন্তব্যের ব্যাখ্যা চাইবে যে আপনি জাপানে বলেছেন যে বিএনপি ছাড়া কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না, এটার ব্যাখ্যাটা বিএনপি যুক্তিসঙ্গত কারণেই চাইবে। আমরা দেখতে চাই যে ডক্টর ইউনূস সেখানে কি জবাব দেন, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং ডক্টর ইউনূসের ব্যাপারে পার্সোনালি কিছু কিছু মন্তব্য বিরোধী দলের নেতারা করেছেন। সেটা বলেছেন যে উনি ছাড়া আর উনি একমাত্র যেটা নির্বাচন চান না, এই ধরনের মন্তব্য হয়েছে। বা কেউ কেউ বলেছেন যে উনি এমন মহামানব হয়ে গেছেন যে ওনার জন্য বাংলাদেশকে যত সময় দিতে হবে, এই ধরনের কথাগুলো আছে। এর অর্থ যে ইউনূসের সঙ্গে একটা মানসিক একটা দূরত্ব বিএনপির বা বিএনপির পক্ষের সমমনা দলগুলো তৈরি হয়েছে। এটা নিরসন কিভাবে হবে? এখন এইখানে যদি জুলাই সনদের কথাটা ওঠে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট যে বিএনপি এখন কিভাবে রিয়্যাক্ট করবে। আগে যেভাবে রিয়্যাক্ট করেছে, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে যেসব কথা বলা হয়েছে, যে কমিশনের প্রস্তাবগুলোর ব্যাপারে দ্বিমত, সহমত বা আংশিকভাবে সহমত কথাগুলো বলেছে। এখন জুলাই সনদের ব্যাপারে আমার ধারণা বিএনপি আগের সুরে কথা বলবে কিনা এটা নিয়ে একটা সংশয় আছে। সেই জায়গায় জুলাই সনদটা ঝুলে যেতে পারে কিনা। আবার কেউ কেউ যারা খুব চরমভাবে কল্পনা করতে ভালোবাসেন, তারা মনে করেন যে কালকের যে আলোচনার মধ্য দিয়ে বিএনপি যদি দেখে যে ডিসেম্বরে নির্বাচন হবে না, তাহলে বিএনপির কী পজিশন হবে, এটা নিয়ে তারা অনেক চিন্তাভাবনা করেন। আবার ডক্টর ইউনূস যদি ডিসেম্বরে বিএনপির দাবির কাছে মাথা নত করে যে মেনে নেন, তাহলে ইউনূস সাহেবের অবস্থাটা কি হবে? অর্থাৎ কালকের বৈঠকটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালি জুলাই সনদ না, ইউনূস সরকারের পারফরমেন্স, স্থায়িত্ব এবং বিএনপির দাবি দেওয়ার ব্যাপারে বিএনপি কতখানি অ্যাকোমোডেট হবে, এই সব বিষয়গুলো কিন্তু কালকের বৈঠকে নির্ভর করছে। অসীম, এখন তো মানে এটা তো আর মানে অস্বীকার করার উপায় নেই যে সরকারের সঙ্গে, যদি একদম আর একটু স্পেসিফিক বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটা দূরত্ব তো তৈরি হয়েছে, মানসিকভাবে একটা দূরত্ব তৈরি হয়েছে। আসলে এই দূরত্ব আসলে মানে কত দূরত্বটা তৈরি হইলে এটা খারাপ, কতটা খারাপ পর্যায়ে আছে আসলে? না, আমি ভালো বা খারাপের মানদণ্ডে যেতে চাই না। বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরত্ব হয়নি, বরং দেশের জনগণের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দূরত্ব তৈরি হচ্ছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিজে স্বীকার করেছেন যে উনি জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতারা যারা আছেন তাদের আন্দোলনের ফসল উনি সেগ্রিগেট করে দিয়েছেন। 15 বছরকে বাদ রেখেছেন, শুধুমাত্র জুলাই আগস্টকে কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে উনি ক্রেডিটটা দিয়েছেন। এটা উনি ফ্রম দ্য ভেরি বিগিনিং, দ্য ফার্স্ট ডে। এবং উনি বিদেশের মাটিতে বলেছেন যে মাস্টার মাইন্ড, এগুলো কিন্তু আহত করেছে। কিন্তু তারপরেও বিএনপি বলেছে ওনাকে আমরা ব্যর্থ হতে দেব না, ওনার এই সরকারকে ব্যর্থ হতে দেব না। কারণটা কি? এক্সপেকটেশনটা বেশি। কেন? আমরা তো ওনাকে মানব থেকে মহামানবে পরিণত করেছি। উনি যখন নিগৃহীত হয়েছিলেন, যখন ফ্যাসিস্ট সরকারের সময় লিফট ছাড়া যখন 7 তলা 8 তলা 9 তলা বেয়ে উনি উঠেছেন, তখন বিএনপি কিন্তু ওনার পাশে দাঁড়িয়েছিলেন। বেগম খালেদা জিয়া সহ বিএনপি ওনার পক্ষে স্ট্যান্ড নিয়েছিলেন, বিবৃতি দিয়েছিলেন। আমি নিজে ব্যক্তিগতভাবে ওনাকে খুব সম্মান করি। কেন করি? সারা বিশ্বে উনি যে পরিমাণ সমাদৃত, এ ধরনের মানুষ আমাদের তো আসেননি। এ ধরনের একজন মানুষের কাছে এক্সপেকটেশনটাও একটু বেশি হবে।
তাহলে যদি আপনি কোনো দুঃখ বা আঘাত পেয়ে থাকেন, তার ক্ষতটাও কিন্তু বেশি রক্তক্ষরণ ঘটাবে, এটাই স্বাভাবিক। আমরা যখন বলি, এই যে শকত ভাই বলেছেন যে 1500 লাশ জুলাই আগস্টের অভ্যুত্থানে, তো তাহলে যে বিএনপির যে 3500-এর উপরে নেতাকর্মীকে খুন করা হয়েছে 15 বছরে, 1100 নেতাকর্মী গুম হয়েছে যারা আর কখনো ফেরত আসেনি, প্রথম সারির নেতাও ছিলেন ইলিয়াস আলীর মতো, তাহলে কি আমরা কি সেগুলো সব বাদ দিয়ে দিব? তাদের কি কোনো অর্জন ছিল না? তারা কি ফেসিস্টের রক্তচক্ষুকে উপেক্ষা করে কি রাজপথে আন্দোলন করেনি? আমি তো নিজেও কারাগারে গেছি, একসময় তো শকত ভাইও তো আমাদের সঙ্গে ছিলেন, শকত ভাই নিজেও তো আপনার মামলার আসামি হয়েছেন, জেলে গেছেন। শকত ভাইয়ের অনেক মামলার জামিন আমি করিয়েছি। আমি এই কথাটা বলছি যে আমি কি আমার অতীত থেকে বিস্মৃত হয়ে যাচ্ছি? কেন আমরা বলছি যে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরত্বটা বাড়ার কথা ছিল না? কেন ছিল না? আমরা তো ওনাকে ট্রাস্ট করেছি, সবাই মিলেই তো আপনার সমগ্র বাংলাদেশের 18 কোটি জনগণ, 18 কোটি জনগণই সম্ভবত, এমনকি শেখ হাসিনাও বোধহয় বিদেশ গিয়ে মনে মনে ভাবছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি প্রধান উপদেষ্টা হন তাহলে বোধহয় দেশটা বেঁচে যাবে, হয়তো বা এই ধরনের উপলব্ধি ওনাদের মধ্যে কাজ করবে। কিন্তু ওনাদের কোনো রিপেন্টেন্স নাই, আমি ওনাদের কথাটা বাদ দিলাম। কিন্তু একটা বৃহৎ জনগোষ্ঠী তো রয়ে গেছে এই দেশের মধ্যে, যারা তো এই দেশটাকে ভালোবাসেন, পছন্দ করেন। সেরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা যখন একটা বিষয় ধরি, সেটা হচ্ছে কি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা আগে যেটা ছিল সেটাতে নেই। কেন নেই? তাদের সতীর্থরা একটা রাজনৈতিক দল করেছেন, একজন উপদেষ্টা সেই দলের প্রধান হয়েছেন, তাদের সহকর্মী সতীর্থদের 2 জন উপদেষ্টা পদে আছেন এখনো, তারা এই সরকারের মধ্যে আছেন। বিএনপি যথার্থভাবেই কিন্তু তাদের পদত্যাগটা দাবি করেছেন বা তাদের রিমুভালটা অতি জরুরি। কেন? ইন্টারিম গভর্নমেন্ট আর তত্ত্বাবধায়ক সরকার দুটো কিন্তু আপনার পরিপূরক বলেন বা সম্পূরক বলেন, যাই বলেন না কেন, কোনোটাই কিন্তু কনস্টিটিউশনে আমাদের ছিল না সর্বশেষ। এখন হয়তোবা সুপ্রিম কোর্ট যখন 15th অ্যামেন্ডমেন্ট বাতিল করেছে, 13th অ্যামেন্ডমেন্টটা রিভাইভ হয়েছে। অ্যাপিলেট ডিভিশনে কেউ এখনো অ্যাপিল করেননি আমার জানা মতে, আমি জানি না। কিন্তু সরকার করতে পারতেন কোনটা? গেজেট নোটিফিকেশন করতে। গেজেট নোটিফিকেশন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসবে না, সেটা বাদ দিলাম। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে চরিত্রটা হওয়া উচিত, নির্দলীয়, নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণ একটা পরিবেশে নির্বাচনের আয়োজন করা, সেটা কি ওনারা পারবেন? পারবেন না। কেন পারবেন না? চরিত্রের মধ্যে দুশ্চরিত্রের একটা বিষয় এসে গেছে। শেখ হাসিনার পিয়ন 15 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছে। এখানকার কোনো কোনো উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা 9 মাসে 400 কোটি টাকা, 386 কোটি টাকা দুর্নীতি করেছেন। ওনাদের একজন বড় নেতা ডিসি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে 250 কোটি টাকার বাণিজ্য করেছেন। এগুলি রিপোর্ট এসছে এবং ওনারা এক ধরনের সেটা অ্যাডমিট করে তাকে দল থেকে অব্যাহতি দিয়েছেন। তো যারা আপনার 9 মাসে শেখ হাসিনার 15 বছরকে উতরাতে পারেন, ওনাদেরকে যদি আপনি, ইফ ইউ লেট দেম কন্টিনিউ ফর কাপল অফ মোর মান্থস অর ফর মোর ইয়ার্স, হোয়াট উড বি দ্য ফেট অফ বাংলাদেশ? আমরা তো ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়লাম। তাহলে কিন্তু সরকারকে আপনার এই সাথে মানে কেন জোরা করছেন? তারা তো বারবারই বলছে যে যে 2 জন উপদেষ্টা আছে, 17 প্রতিনিধি, তারা কোনোভাবে এনসিপি না। তারা একসঙ্গে রাজনীতি করেছে, তারা একসঙ্গে উপদেষ্টা পরিষদে গেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অ্যাডমিট করেছেন, তাদের কারণে তিনি আজকে এই জায়গাতে এসছেন। তাদের আন্দোলনের ফসল উনি অ্যাডমিট করেছেন। এটা আপনি কি বললে কি শাক দিয়ে মাছ ঢাকার মতো হবে? শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না তো আপনি, মাছের কাঁটা কিন্তু বেরিয়ে আসবে। আচ্ছা, আপনি এইটা তো পুরনো প্রবাদ, এটা তো নতুন করে বলার কোনো কারণ নেই। এই বিষয়টাতে নতুন করে কোনো বলার কোনো কারণ নেই। আমার এলাকায়, আমি যেখানে বাস করি ধানমন্ডিতে, শকত ভাই খুব ভালো করে জানেন, অনেকে জানেন, সেখানে আপনার এলজিএডি উপদেষ্টা উনি মনে করেন যে মন্দির করে দেবেন, 10 তলা বিল্ডিং করে দেবেন। তারপরে আপনার ওই যে সিটি কর্পোরেশনের 500 স্টাফ অফিসারদেরকে নিয়ে আপনার লেক পরিষ্কার করতে যাবেন। কেন? একটা নির্দিষ্ট জায়গায় যাবেন যেখানে কয়েকদিন আগেই এনসিপি বলেছে যে আসিফ মাহমুদ সাহেব ধানমন্ডি থেকে ইলেকশন করবেন, ওই জায়গাতে যাচ্ছেন। আপনি তো এলজিএডি উপদেষ্টা, আপনি সারা বাংলাদেশ ঘোরেন, ঢাকা শহরে আরও খারাপ জায়গা আছে, আপনি সেখানে যাবেন, আপনি কমিটমেন্ট করছেন। আমার কাছে আরও তথ্য আছে,
আমি প্রমাণ হয়তো এখন সামনে দিতে পারবো না, যখন আমি দিতে পারবো আমি তো হয়তো নিশ্চয়ই বলবো। তাহলে যে আপনার মনে করেন যে সিটি কর্পোরেশন কিংবা এলজিআইডি মন্ত্রণালয়ের আন্ডারে যে সুযোগ সুবিধা দেওয়া হয় নাগরিকদেরকে, সেটা সচিব যারা আছেন ওয়ার্ডের তাদেরকে ডেকে বলা হয়েছে তাদের সমন্বয়কদেরকে যেন সেগুলো কাট দেওয়া হয়। তার মানেটা কি? আপনার ম্যানিপুলেট করছেন আপনি কিভাবে? তাহলে আপনি নির্বাচন আপনার সুষ্ঠু হবে? আপনি মনে করছেন আমরা কেন নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে চাই? সমস্যাটা দিন দিন ঘনীভূত হবে, হচ্ছে। আমরা আসবো, একজন দর্শক আছে, ফোনটা একটু নিয়ে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মনির হায়দার। জি জি, আমার প্রশ্নটা হয়েছে, কালকে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা বৈঠক আছে। জি, সেই বৈঠক থেকে মনে করেন নেগেটিভ হলো, কোনো কারণে মনে করেন বিএনপি সন্তুষ্ট হলেন না, কিংবা বিভিন্ন দল সন্তুষ্ট হইল না, কিংবা চিফ অ্যাডভাইজার সাহেবও সন্তুষ্ট হলেন না। সেক্ষেত্রে দেখা যাবে আমাদের ঈদের পরে বিএনপি নিশ্চয়ই কিংবা অন্যান্য রাজনৈতিক দল একটা আন্দোলনমুখী হবে। এইদিকে আবার ওনার পদত্যাগেরও একটা গুঞ্জন মাঝখানে ছিল, এটা বাস্তবও হয়ে যেতে পারে। এই অবস্থাতে আর্মি টেক অফ করার কোনো চান্স দেখে কিনা, দুইজন বিজ্ঞ আলোচক দেখে কিনা যে আর্মি এটা টেক অফ করতে পারে? শওকত মাহমুদ ইসের আগে, বিরতিতে যাবার আগে একজন দর্শক ফোন করেছিলেন, মনির হায়দার। তিনি আসলে বলার চেষ্টা করেছেন যে যদি এই সংলাপ, আগামীকালের সংলাপ যদি শেষ পর্যন্ত সফল না হয়, যে কোনো এক পক্ষ যদি রাজি না হয়, তাহলে ঈদের পরের পরিস্থিতি ঘোলাটে হওয়ার সুযোগ আছে কিনা? মানে দেখুন, গত সংলাপের পর বিএনপি নেতারা বেরিয়ে এসে বলছিলেন যে আমরা সন্তুষ্ট না। কালকে বেরিয়ে কি বলেন সেটার উপর অনেকখানি নির্ভর করবে। যদিও বিএনপি বলেছে যে তারা মানে আন্দোলন করবে না, 1 মাস সময় দেখবে, বা বর্তমান সরকারকে আর ভবিষ্যতে সহযোগিতা করবে না, এমন ধরনের একটা প্রচ্ছন্ন হুমকিও তারা দিয়েছে। তো এটা আসলে একটা ভাবনা চিন্তার বিষয়। অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে, যে আপনার ধরেন বৈষম্য বিরোধীদের সঙ্গে জাতীয় পার্টির বা সমন্বয়কদের সঙ্গে বিএনপির ছাত্র সংগঠনের নানা ধরনের একটা উত্তাপ তৈরি হচ্ছে। এগুলোর ফলাফল মিলে কি দাঁড়াবে, এটা আসলে যারা আশঙ্কা করেন অন্যরকম কিছু, আমি জানি না সেই সব আশঙ্কার ভিত্তি আছে কি না। তবে আমি মনে করি যে আমাদের সশস্ত্র বাহিনী তারা যে পজিশন নিয়েছে, যেটা আমরা মিডিয়াতে এসছে, করিডোরের বিষয়ে বা অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে তারা মব জাস্টিস অ্যালাউ করবে না, এটা সিদ্ধান্ত নিয়েছে। এই কথাগুলো সত্য এইভাবেই ধরে নিতে পারি যে এটা আর্মির পক্ষ থেকে বলা হয়নি যে এইগুলো কথাটা মিথ্যা, তার আলোচনা হয়েছে। তো সেই জায়গায় পজিশনটা কি হবে, এবং সেনাপ্রধানের যে বক্তব্য, সেই বক্তব্যর মধ্যে তারা দ্রুত নির্বাচন চায়, এই কথাটা তারা বলেছেন। এবং এটাও ভাবতে হবে যে কেউ কেউ বলেন যে আর্মির এটা ইন্টারফারেন্স কোনোভাবে টলারেট করা হবে না, কিন্তু এই আর্মি কিন্তু সেই আর্মি না, এটা বুঝতে হবে। এটা গণ-অভ্যুত্থানের সঙ্গে শেষ মুহূর্তে গণ-অভ্যুত্থানকে সফল করার ক্ষেত্রে বা স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করার ক্ষেত্রে আর্মির একটা ভূমিকা ছিল, এবং তারা শেষের দিকে কোনো গোলা চালাতে দেয়নি। এবং সেনাপ্রধানই কিন্তু ঘোষণা করেছিলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে গেছেন। সেই মুহূর্তে সেই ছিল এই ঘোষক হিসাবে সবচেয়ে বিশ্বস্ত ঘোষক, এবং তিনি তার দপ্তরের পলিটিক্যাল পার্টি লিডারদের ডেকে নিয়ে বিষয়টি জানিয়েছেন, এবং এরপর লিডাররা বঙ্গভবনে এসে এই সরকার ফরমেশনের কথাটা ঘোষণা করেছে। অতএব এই সেনাবাহিনীকে আপনি শুধুমাত্র এটি আইন শৃঙ্খলা বাহিনীর একটি বাহিনী এই হিসাবে দেখলে চলবে না, এটাও কিন্তু সত্য কথা। তো আমি মনে করি যে এই মুহূর্তের সহিষ্ণুতা, ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ বিএনপির মধ্যেও এক ধরনের অসহিষ্ণুতা প্রকাশ পেয়েছে। যেমন গতকাল আমির খসরু চৌধুরী সাহেব বলেছেন যে নতুন 5ই আগস্টের পর যেই দলগুলো হয়েছে তারা নাকি নির্বাচন চায় না। এখন তাদের কথা উনি বুঝলেন কিভাবে? এটা তিনি একটা খুব, আমি তার বক্তব্য লক্ষ্য করেছি, এটা আবেগের বশবর্তী হয়ে বলেছেন। তো নতুন দল তো এসছে, নতুন দল প্রত্যেকটি বিপ্লবের পরে বা গণঅভ্যুত্থানের পরে এসছে। আপনি 7ই নভেম্বরের যে জাতীয় বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের পরে 70টি পলিটিক্যাল পার্টিস রেজিস্ট্রেশন অর্ডিন্যান্সের অধীনে নিবন্ধন নিয়েছিল, এবং এই গণঅভ্যুত্থানের পরেও অনেক রকমের দল হয়েছে। অতএব এইসব দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করাটা ঠিক হবে না, কারণ বিএনপি একটা বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাসী পার্টি। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, এবং নতুন দল আসলে তাকে স্বাগত জানানোটাই কিন্তু আমি মনে করি। তাদের বক্তব্য কি হবে যদি সবাই মনে করে তারা সব কিংস পার্টি? ইটস রং, বিকজ এই গভর্নমেন্টের কিংস পার্টি কারা
এটা সবাই জানে। কারণ এনসিপি, বিএনপি, জামাত ইসলামীর সাথে স্ট্যান্ডার্ডে একই সঙ্গে এক কাতারে এনসিপিকে নিয়ে গেছে এই সরকার। এটা কিন্তু আর কোনো কিংস পার্টি বলে এখানে কিছু নেই। তো সেই জায়গায় আমি মনে করি যে একটা রাজনৈতিক অস্থিরতা যদি অব্যাহত থাকলে যেই দলগুলোর ক্ষমতায় যাবার এবং জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ বেশি, তাদের জন্যই কিন্তু সহিষ্ণুতাটা আমি বেশি প্রয়োজন মনে করি। এটা কোনো একটি তারিখকে বেঁধে দিয়ে এই তারিখের মধ্যেই হলেও হতে হবে, না হলে না হবে, এটা আমি মনে করি যে স্ট্যান্ড একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির পক্ষে এটা সমীচীন হবে না। সেই ক্ষেত্রে 3-4 মাসের যদি দূরত্ব থাকে একটা নতুন নির্বাচনের ক্ষেত্রে, সেই জায়গায় আমি মনে করি যে এটা সুরাহা করতে হবে। আর যদি বিএনপি মনে করে যে ডক্টর ইউনূসকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসের ওই মন্তব্য আর বিএনপির যে অবস্থান, এই অবস্থানের মাঝখানে কোথাও না কোথাও একটা আমি মনে করি যে একটা সমাধান এটা হতে হবে, হওয়াটা বাঞ্ছনীয়। নইলে বিএনপির এই অবস্থানের বিপরীতে অবস্থান নেওয়ার দলও কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ আমরা সংস্কার চাই, নির্বাচনও চাই, আবার কেউ নির্বাচন আগে চাই, কেউ সংস্কার পরে চাই। এই জায়গাটা থেকে একটা আমার মনে হয় সুনির্দিষ্ট করা প্রয়োজন। আপনার মনে আছে যে জাহাজটি শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে যখন অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন, সেই সময় কিন্তু আমরা সাংবাদিকরা শাহাবুদ্দিন সাহেবকে বলেছিলাম যে এই বিশেষ ক্ষমতা আইনে যে পত্রিকা বন্ধ করে দেওয়া হয়, এই ক্ষমতাটা সরকারের রহিত করা প্রয়োজন। তখন উনি একটা কমিশন করে দিয়েছিলেন জাস্টিস আব্দুল খালেককে দিয়ে, মরহুম। তিনি সুপারিশ করেছিলেন যে বিশেষ ক্ষমতা আইন দিয়ে আর পত্রিকা বন্ধ করা যাবে না, এবং অধ্যাদেশ জারি করলেন। এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সেই অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করলেন, কিন্তু নাম হয়েছে বেগম খালেদা জিয়ার বেশি, যে তিনি সরকারের পত্রিকা বন্ধ করার ক্ষমতা রহিত করেছিলেন। জাস্টিস শাহাবুদ্দিন যে অধ্যাদেশ জারি করেছিলেন সেটা চাপা পড়ে গেছে। অর্থাৎ আজকে যে সংস্কার যদি হবে, এই সংস্কারের ক্রেডিট বিএনপি নিতে পারবে যখন তারা সরকারে বসে সেগুলো আইনের রূপান্তরিত করবে। অর্থাৎ এই বিষয়টি তো কোনো খোলাসা, পরিষ্কার। আচ্ছা অসীম, আপনি একটু অন্য বিষয়, যে আজকে একটা ঘটনা আপনি দেখেছেন যে আজকে মানবতাবিরোধী ট্রাইব্যুনাল যে কার্যক্রম সেটি সরাসরি টেলিভিশনে দেখানো হয়েছে, এটা মানুষ দেখেছে, এবং সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই বিষয়টা কি আপনি কীভাবে দেখছেন আইনজীবী হিসেবে? আপনার 10 মাস চলে গেছে, অনেক দেরিতে হলেও আমরা দেখেছি যে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়েছে। বিএনপি কিন্তু অনেক আগ থেকে বলে এসেছিল যে ট্রাইব্যুনালের সংখ্যাটা বাড়ানো, প্রসিকিউটরের সংখ্যাটা বাড়ানো হোক, তদন্তকারী সংস্থাতে আপনার কর্মকর্তা নিয়োগ দেওয়া হোক। সেটা কিন্তু করা হয়নি। কয়েকদিন আগে একটা গেজেট নোটিফিকেশন দিয়ে আপনার একটা ট্রাইব্যুনাল করা হয়েছে, কিন্তু সেখানে এখনও জাজ নিয়োগ দেওয়া হয়নি। লজিস্টিক্স সাপোর্ট যেটা দরকার সেটা আপনার মনে করেন যে এখনও নাই। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি সত্য মিথ্যা আমি এই মুহূর্তে বলতে পারবো না। আমার একজন কলিগ বলেছেন যে গতকাল রাতে আমাকে বলেছেন যে যেটা আজকে আমি দেখেছি প্রথম আলোতে পাবলিশ হয়েছে, যে জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা অবদান রেখেছেন বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন একটা লম্বা লিস্ট দেখলাম। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, ছাত্র শিবির, জামাতের লোকজন, এর বাইরে কয়েকজন রাজনীতিবিদের কথা বলা আছে। আমি একজন মানুষকেও চিনি নেই যারা আপনার মনে করেন যে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্র দল মাঠে ছিল, আমি নিজে মনিটর করেছি, আমি যে এলাকায় বাস করি, আমি নিজেও গ্রেফতার হয়েছিলাম এই আন্দোলনের সময়। জুলাইয়ে আমি গ্রেফতার হয়েছিলাম, 21 দিন আমি কারাগারে ছিলাম, 5 তারিখ আমি বেরিয়েছি। একজনের নাম দেখেছি যাকে আমার ডিবিতে দেখা হয়েছিল, যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমাদের একজন সাবেক সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু সাহেবের ছেলে, শুধুমাত্র তার নামটাই আমি জানি। তো তাহলে ট্রাইব্যুনাল, তদন্তকারী সংস্থা, ওনারা কিভাবে কাজ করছেন এ ব্যাপারে আমার সংশয় আছে। আমি অত্যন্ত মর্মাহত হয়েছি যে এখানে কাদের থেকে নামগুলো নেওয়া হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার এই করেছে। আপনার এতই যদি লম্বা বিস্তৃত লিস্ট হয় নির্বাচন কমিশন, তাহলে ঘেরাও করতে গেলে কেন 150 জন 200 জন হয়? শাহবাগের জাদুঘরের ওখানে দেখি যে আমি 30 জন আপনার সমাবেশ করেন। যমুনা ঘেরাও করতে গেলে 100 থেকে 120 জন হয়। এটা তো জুলাই আগস্টে তো লক্ষাধিক মানুষ ছিল রাজপথে। তাহলে কেন এটা কমছে? থার্মোমিটারের তাপমাত্রা কেন নেমে আসছে? এটা নিভু নিভু যেন না হয়। কিন্তু 120 জন হলে তো ইমপ্যাক্টটা অনেক বেশি হয়। ইমপ্যাক্টটা আপনি দিচ্ছেন, আপনি কতটুকু ওয়েট দেবেন আপনি, সেটা আপনার উপর ডিপেন্ড করবে।
জনগণ কতটুকু দেবে? জনগণ যদি দিত তাহলে তো আপনার নির্বাচন কমিশন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘেরাও করত। যমুনা হাজার হাজার লক্ষ লক্ষ যারা আপনার জুলাই আগস্টের আন্দোলনে ছিল তারা ঘেরাও করত। আমি সমালোচনা করছি কেন? আমি চাই যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদের এই দলটা যেন প্রতিষ্ঠিত হয়, তারা যেন জনগণের পালসটা বুঝতে পারে। তারা বয়সে অপেক্ষাকৃত অনেক বেশি তরুণ, অভিজ্ঞতার একটু অভাব আছে। তাদের ভুল ত্রুটিগুলোকে আমি মনে করেন যে ধরবই না, ধর্তব্যের মধ্যে না রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বড় রাজনৈতিক দল, দায়িত্বশীল একটা দল। আমি মনে করব আমাদেরও একটা দায়িত্ব আছে তাদেরকে বোঝানো যে কোথায় দূরত্বটা, কি তাদের চাওয়া, কি তাদের পাওয়া। সেটা আমি মনে করি যে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট হওয়া উচিত। শওকত ভাই যে কথাটা বলেছেন যে ঐক্য মতানৈক্য কোন বিষয়টা আছে, যদি প্রধান উপদেষ্টার সঙ্গে না মেলে, উনি যদি না মানেন বা উনি কোনো ব্যবস্থা নেননি, দূরত্ব না বাড়িয়ে কিভাবে একটা সমাধানের পথ খোঁজা যায় যেটাতে বাংলাদেশের জনগণ প্রকৃত অর্থে মুক্তি পাবেন। আমরা কয়েকদিন আগে যে শওকত ভাই একটা বিষয় তুলেছেন যে যেমন এই যে ইশরাক সাহেবের আপনার নির্বাচন নিয়ে, মেয়র নির্বাচন নিয়ে, এখানে আমি একটু বলি, এটা বাংলাদেশের জনগণ একটু ভুল বা বিভ্রান্তির মধ্যে থাকতে পারেন। আমি দেখেছি অ্যাপিল বিভাগ আপনার পূর্ণাঙ্গ রায় দেওয়ার আগে বা শর্ট জাজমেন্ট যেটাই হোক না কেন, ওটা কনক্লুডিং স্পিচের আগেই টেলিভিশনে চলে এসছে যে আপিল বিভাগ গভীর উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশনের ভূমিকায়। কিন্তু আপনি যদি যান তাহলে জানতে পারবেন নির্বাচন কমিশন গেজেট নোটিফিকেশন করেছে। সুপ্রিম কোর্ট বলেছে নির্বাচন কমিশন ইজ অল ইন অল, সর্বে সর্বা। আপনি গেজেট নোটিফিকেশন করে আপনার কাজ ছিল কি, মিনিস্ট্রি অফ এলজিআইডি তাকে বলা যে ওথ নেয়ার ব্যবস্থা করেন, আদেশ দেওয়ার কথা। আপনি ওপিনিয়ন চেয়েছেন, এটাই আপনার বিতর্কিত সিদ্ধান্ত। নির্বাচন কমিশন যদি সর্বে সর্বা হয় তাহলে সে আপিল করবে কি করবে না তার সিদ্ধান্ত। আপনার মুরগি আপনি কি লেজে জবাই করবেন না গলায় জবাই করবেন সেটা আপনার সিদ্ধান্ত, কারণ আপনার ওই অথরিটি আছে। নির্বাচন কমিশন যেই কাজটা করেছে সেটা আমি মনে করি যে সরকারের পক্ষে গেছে। এই সমস্ত সন্দেহের উদ্বেগটা করেছে নির্বাচন কমিশনের ভূমিকায়। এনসিপি তো বলছে এনসিপি তাদের পদত্যাগ চেয়েছে, তাই না? এনসিপি তাদের পদত্যাগ চেয়েছে। লিটমাস টেস্ট বলা হয়েছে অ্যাপেল বিভাগ থেকে যে এটা নির্বাচন কমিশনের লিটমাস টেস্ট। আমি তো মনে করি যে এটা অন্তর্বর্তী সরকারের লিটমাস টেস্ট, যেখানে ওনারা ফেল করেছেন। কারণ যে নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্ক হয়েছে স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে হয়েছে, সব দল থেকে আপনার চাওয়া হয়েছে নাম, এই উপদেষ্টা পরিষদ তাদেরকে নিয়োগ দিয়েছেন, যেখানে ছাত্র সমন্বয়কদেরও দুজন আছে। তাহলে তারা ভুল কাজটা করেছেন, ভুল কাজটা ওনারা করেছেন, এখানে বিএনপির তো কিছু নাই। আর ইশরাক যদি কন্টেস্ট নাও করতো, আপনি ইশরাককে যদি মেয়র বসাতেন বা অ্যাডমিনিস্ট্রেটর বসাতেন, আমি সেখানে দোষের কিছু দেখতাম না। কারণ সে রাজপথের আন্দোলনের একজন সৈনিক ছিল, জেল খেটেছে, মার খেটেছে, তার বাবা অবিভক্ত ঢাকা সিটির মেয়র ছিলেন। আপনি উত্তরে যদি প্রশাসক মিস্টার এজাজ নামে একজনকে বসাতে পারেন, যার সংশ্লিষ্টতা আমি যেটা দেখেছি, দেখে বলছি, আমি যদি ভুল করে থাকি বা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থনা করে নেই আগে থেকে। তবে যতটুকু দেখেছি উনি একটা ব্যান্ড অর্গানাইজেশনের সদস্য ছিলেন, ওনার বিরুদ্ধে মামলা আছে, সে এফআইআর এর নাম্বার সহ বলতে পারবো। আপনি যদি তাকে দিতে পারেন, যাকে কেউ কোনোদিন চিনত না, আপনি তাকে প্রশাসক দিয়েছেন, ইশরাক কি দোষ করেছে, আপনাকে কি দোষ করেছে? শওকত ভাইকে বসালে কি হতো, আমাকে বসালে কি হতো? এটা তো আসতেই পারে। আপনি গো ধরে বসে থাকলেন। একজন ছাত্র উপদেষ্টা, সবচেয়ে অভিজ্ঞ, দুবার উপদেষ্টা ছিলেন অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ স্যার, অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ ছিলেন, 50 বছরের আইনজীবী হিসেবে পেশায় যিনি নিয়োজিত ছিলেন, আপনি তাকে বাদ দিয়ে একজন ছাত্র উপদেষ্টাকে বানিয়েছেন। সন্দেহের উদ্বেগ কিন্তু আমার সেদিনই হয়েছিল। শওকত মাহমুদ, আপনার কাছে জানতে চাইব যে আজকে জামাত ইসলাম তাদের নিবন্ধন ফিরে পেয়েছে আদালতের রায়, এরপরে আসলে রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? জামাত নিবন্ধন পাওয়ার পরে জামাতের কণ্ঠস্বর আরও জোরালো হবে, পলিটিক্সে তারা আরও বড় শোডাউনের চেষ্টা করবে, যেটা 21 জন তারা করতে যাচ্ছে। তারা এই কথাগুলো বলবে এবং একই সঙ্গেই তার কথাটা তারা আনার চেষ্টা করবে যে 71-এর যে অপরাধের জন্য তাদেরকে দায়ী করা হয় সেই অপরাধের সঙ্গে তারা জড়িত ছিল না। তবে এটা ইন্ডিভিজুয়াল কেস, এটা কিন্তু সামগ্রিকভাবে এটা বিচার করা যাবে না বলে আমি মনে করি। আর জনাব নাসিরউদ্দিন অসীম যে কথাটি বললেন যে আইসিটির মধ্যে মানে যারা এই বিচার কার্য পরিচালনা করবেন বা বিচারিক কার্যক্রমে সংশ্লিষ্ট হবেন, তাদের যেন কোনো রাজনৈতিক পক্ষপাত না থাকে। সে পক্ষপাতটা এই অর্থে
যে কোনোভাবে যেন ইতিহাসের বিকৃতি না ঘটে, সত্যের অপলাপ যেন না হয়, এটা আমরা আশা করব। আসলে আপনি যদি বলেন যে এনসিপির দুজন সমর্থক ছাত্র প্রতিনিধি আছে, প্লাস আরও কয়েকজন অ্যাডভাইজার আছে এনসিপিকে নিয়ে পড়তে সহযোগিতা করেন বলে আমি জানি, তাহলে যাদের আগের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল তারা যদি মনে করেন কেউ অ্যাটর্নি জেনারেল হয়েছে বা কেউ চিফ প্রসিকিউটর হয়েছে, তাদেরও আগের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল, তাহলে আমরা কি ধরে নেব যে এই পদগুলি তো এনসিপি নেতারা বলতে পারে, তাহলে আমরা চলে গেলে তো ওনারা থাকবেন, কারণ ওনারা তো পলিটিশিয়ান ছিলেন, এখানে তো নিরপেক্ষ বা থার্ড কেউ এরকম পদে আসেনি। তো এই বিষয়গুলো আমরা বলবো যে বিচার কার্যের ক্ষেত্রে কোনোভাবে যেন কোনো রাজনৈতিক পক্ষপাত বা এমন কোনো ইতিহাসের এমন কোনো আমি মনে ব্যত্যয় না ঘটে, সেটা আমরা আশা করব। আর এটা আমরা আশা করব 2রা জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ, সংলাপ যেটা শুরু করেছেন, এবং এর মধ্যে সংলাপে যাদেরকে ডাকা হয় প্রধান উপদেষ্টার অফিসে, এই দলগুলো হয় বিএনপির অনুগামী দল অথবা জামাত ইসলামীর অনুগামী দল। এর মধ্যে অনিবন্ধিত দলও আছে, যেমন খেলাফত নিজাম ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, তারাও ঢুকে পড়ে। এখন কোন মানদণ্ডে রাজনৈতিক দলগুলো ডাকা হয়? যারা ইয়েস বলবে তাদেরকে ডাকা হয়, যারা নো বলবে তাদেরকে ডাকা হয়, এই মানদণ্ডে চলা হয়। এবং ঐকমত্য কমিশনের কার্য পদ্ধতিও কিন্তু একই রকম, তারা কোনোভাবেই অভিযোগের ঊর্ধ্বে নয়। তবে আমি মনে করব যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব যদি আপনি চান, তাহলে সব ক্ষেত্রেই এই প্রতিনিধিত্বটা বৈষম্যহীনভাবে করা উচিত বলে মনে করি। ব্যারিস্টার অসীম, আপনার কাছে জানতে চাইব, একদম শেষ দর্শক যেটি প্রশ্ন করেছিল, আপনি আসলে পলিটিশিয়ান হিসেবে আপনার কাছে জানতে চাইব যে ঈদের পরে কি আসলে রাজনীতি পরিস্থিতি ঘোলাটে হওয়ার কোনো আশঙ্কা আপনি করেন কিনা, যে পরিস্থিতি এখন চলছে? আমি দর্শক শ্রোতা যিনি প্রশ্ন করেছেন ওনার প্রতি সম্মান রেখে একটা কথা বলি যে হ্যাভ ট্রাস্ট অন আস। বিএনপি প্রথম থেকে বলে এসছে যে কোনো প্রকারের এই সরকার ব্যর্থ হোক এটা চায় না। সরকারের আপনার ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেটা কারেকশনের সুযোগও আছে। বিএনপি আপনার রিজনেবলি বিলিভ করে যে আপনার সেই সুযোগটাও সরকারকে দেওয়া উচিত, কারণ সরকার কোনোদিন পরিপূর্ণ হবে না, কোনো মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্বে না। তো সেক্ষেত্রে ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, সংশোধন করার জন্য বা দেখিয়ে দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। যেটা বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তখন বিএনপি ভিন্ন চিন্তা করবে, এটা করাটাই কিন্তু স্বাভাবিক। কারণ আপনি বললেন যে ঠিক আছে আপনি জুনের পরে যদি নির্বাচন না দেন, তখন কি করবেন, বা তারপরে এরকম করে আরও সময় বাড়াবেন সংস্কারের নামে কালক্ষেপণ করবেন, এখন আমরা ডিম আগে না মুরগি আগে এ নিয়ে বিতর্কের মধ্যে আমরা যাব। বিএনপি তো বলেছে, আর সংস্কারের তো আপনার রূপকারী হলো আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান। উনি 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যেটা স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম সংস্কার। আমার নেত্রী 2016 সালে দিয়েছেন ভিশন 2030। ধন্যবাদ। 27 দফা 31 দফা, তার এখন তো যা কিছু আমরা দেখছি ওগুলিরই রিফ্লেকশন দেখছি। ধন্যবাদ, আপনার সময় শেষ হয়ে গেছে, আপনাদের দুজনকে ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএনের সঙ্গে থাকবেন।